প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা বইয়ের অন্তর্ভুক্ত আকাশের 7টি তারা কবিতাটি প্রতিটি লাইন ধরে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই কবিতাটি সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, তাই তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, তাহলে বিষয়বস্তু বুঝে যাবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখতে একদমই ভুলো না। চলো, বলছে আকাশের 7টি তারা জীবনানন্দ দাশ রচিত। মূল কাব্যগ্রন্থের নাম রূপসী বাংলা, অর্থাৎ জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের 7টি তারা। কবিতার লেখক কি বলেছেন? কবিতার লেখক বাংলার বুকে এক সুন্দর সন্ধ্যার চিত্রপট তুলে ধরেছেন। বলছেন যে সন্ধ্যার আকাশকে তিনি তুলে ধরেছেন আমাদের সামনে, এবং সন্ধ্যার প্রকৃতির বুকে যে মনোরম পরিবেশ সৃষ্টি হয় তাও তুলনা করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন লেখক জীবনানন্দ দাশ। কি বলেছেন? আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। লেখক বলছেন আকাশে যখন 7টি তারা ওঠে তখন লেখক কোথায় বসে দেখেন? তা ঘাসের উপর বসে দেখেন, অর্থাৎ ফাঁকা মাঠে ঘাসের উপর বসে লেখক দেখেন অগণিত আকাশের অসংখ্য তারার মধ্যে সেই 7টি তারাকে। সেই 7টি তারা আসলে কি? সপ্তর্ষি মণ্ডল। সেই 7টি তারা আসলে সপ্তর্ষি মণ্ডল। সেই সপ্তর্ষি মণ্ডলকে লেখক দেখেন ফাঁকা আকাশের নিচে বসে ঘাসের উপর বসে সেই সপ্তর্ষি মণ্ডলকে দেখেন। বলছে কামরাঙা লাল মেঘ। কামরাঙা কি? কামরাঙা এক ধরনের টক জাতীয় ফল, পাকলে কিছুটা মিষ্টি হয় এবং কি 5টা রেক বিশিষ্ট হয়। হ্যাঁ, কামরাঙা ফল পেকে গেলে লাল বর্ণ ধারণ করে এবং কাঁচা অবস্থায় যা সবুজ থাকে। বলছে কামরাঙা লাল মেঘ। হ্যাঁ, তোমরা দেখেছো যে আমরা পড়েছি উষা কাকে বলে, গোধূলি কাকে বলে। গোধূলি কখন হয়? গোধূলি হয় ঠিক সন্ধ্যাবেলা, ঠিক অর্থাৎ কি সূর্য যখন অস্ত যায় পশ্চিম আকাশে, তখন আমরা কি দেখি? সূর্যকে লাল বর্ণ ধারণ করে আস্তে আস্তে কি অস্ত যায়। সেই লাল বর্ণটাকে কামরাঙার সাথে তুলনা করেছেন লেখক। বলছে সূর্যটা ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে, সেই বর্ণটা ধারণ করেছে কি? লাল বর্ণ। বলছে মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ মণি এক ধরনের বাদামি রঙের বিশিষ্ট এক ধরনের চঞ্চল পাখি। সেই পাখি যখন মৃত হয়, অর্থাৎ সে শান্ত নিস্তেজ হয়ে পড়ে, তেমন সূর্যটাকে ওই নিস্তেজের সাথে তুলনা করেছেন লেখক জীবনানন্দ দাশ। বলেছেন কি আস্তে আস্তে সূর্যটা নিস্তেজ হয়ে নেমে যাচ্ছে কোথায়? আস্তে আস্তে সে গঙ্গাসাগরের বুকে ডুবে যাচ্ছে, অর্থাৎ সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। বলছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। ঠিক তখনই আমাদের প্রবেশ করে সূর্য, যখন আস্তে আস্তে ডুবে যায়, প্রকৃতির বুকে হারিয়ে যায়, তখন আস্তে আস্তে আমাদের নেমে আসে কি? সন্ধ্যা নেমে আসে। তখন আমরা কি দেখি? সন্ধ্যা আস্তে আস্তে আমাদের বাংলার বুকে নেমে আসে। সেই সন্ধ্যাকে কেমন দেখতে লাগে তাও লেখক উল্লেখ করেছেন, খুব সুন্দরভাবে তুলনা করেছেন। কেশবতী কন্যা, অর্থাৎ কেশ মানে কি? চুল। অর্থাৎ কোনো মেয়ের কেশবতী মানে কি? হাঁটু পর্যন্ত চুল বা কোমর ছাড়িয়ে চুল। যে একটা মেয়ে যদি পিছন ফিরে দাঁড়ায় তাহলে কি হবে? যে যেমন দেখতে লাগবে পুরো অন্ধকারের মতো। তাই বলছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। অর্থাৎ আকাশটা পুরো গাঢ় অন্ধকার হয়ে গেছে, সেই গাঢ় অন্ধকারকে লেখক একটা কেশবতী কন্যার সাথে, চুল বিশিষ্ট একটি মেয়ের সাথে তুলনা করেছেন। বলছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থাৎ আকাশটাকে এক কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। বলছে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল আর ভাসে। অর্থাৎ কেশবতী কন্যা মানে কি? চুলটার যে গাঢ় অন্ধকার, সেই গাঢ় অন্ধকারটা পুরো আকাশটা গাঢ় অন্ধকার হয়ে গেছে এবং লেখকও চোখের সামনে সব অন্ধকার দেখছে। তাই লেখক বলেছেন সেই কেশবতী কন্যার চুলের যে গাঢ় অন্ধকারটা লেখকের মুখের উপরে পড়ে, চুলের উপরে ভাসে। বলছে আমার চোখের উপরে, আমার মুখের উপরে আমার চুল তার ভাসে, অর্থাৎ কেশবতী কন্যার চুলটা ভাসে লেখকের চোখের উপরে ভাসে এবং মুখের উপরে ভাসে। বলছে পৃথিবীর কোনো পথ এই কন্যায় দেখিনি কো। এখান থেকে প্রশ্ন হবে, হ্যাঁ, পৃথিবীর কোনো পথ এই কন্যা দেখিনি কো। দেখি নাই তো অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জাম ঝড়ে অবিরত। এখান থেকেও প্রশ্ন হবে। আর কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো, ওখান থেকেও প্রশ্ন হবে। বলছে পৃথিবীর কোনো পথ,
অর্থাৎ পৃথিবীর কোনো পথে এই কন্যা দেখিনি অর্থাৎ দেখিনি মানে কি দেখা যায়নি, অর্থাৎ পৃথিবীর কোথাও এই কন্যাকে দেখা যায় না, যার কেশবতী কন্যাকে কোথাও যেন দেখা যায় না। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালের জামে ঝরে অবিরত। তাহলে অজস্র যে চুল, সেই চুলের যে ভালোবাসাটা বাংলার প্রকৃতির বুকে নেমে আসে কোথায়, নেমে আসে আমার হিজল কাঁঠাল আর জামে। কিন্তু পৃথিবী আর কোথাও যেন এটি দেখতে পাওয়া যায় না, একমাত্র দেখতে পাওয়া যায় আমাদের বাংলায়। তাই বলছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ লেখকের জানা ছিল না যে এই চুলের স্নিগ্ধ গন্ধ চারিদিকে এত সুন্দরভাবে বিন্যস্ত হতে পারে বা ছড়িয়ে পড়তে পারে, লেখকের তা জানা ছিল না। এবার প্রথম স্ট্যান্ডার্ডটা বুঝলে, এবার দ্বিতীয় প্যারায় দেখো কি বলছে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ। অর্থাৎ পৃথিবীর কোনো পথে, অর্থাৎ পৃথিবীর কোনো পথ, সেই পৃথিবীর যে কোনো প্রান্তে হোক বা সে কোথাও খুঁজে পায়নি নরম ধানের গন্ধ। লেখক একমাত্র খুঁজে পেয়েছে কোথায়, এই বাংলার বুকে। এই বাংলার বুকে একমাত্র নরম ধানের গন্ধ লেখক খুঁজে পেয়েছেন। বলছে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ খুঁজে পায়নি লেখক, পেয়েছেন কোথায়, একমাত্র বাংলার বুকে। এছাড়াও পেয়েছেন কি, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। অর্থাৎ গ্রাম বাংলায় গেলে আমরা কি দেখব, গ্রাম বাংলায় দেখা যায় নরম ধানের গন্ধ পাওয়া যায়, কলমির ঘ্রাণ পাওয়া যায়। এছাড়া পুকুর ঘাট দেখা যায়, নদী নালা দেখা যায়, তার মধ্যে হাঁসেরা ঘুরে বেড়ায়, হাঁসেরা খেলা করে, এবং পুকুরের জলে চাঁদা সরপুটি মাছদের দেখা যায়। চাঁদা সরপুটি এখানে একটা মাছের নাম। বলছে হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, সব যেন গ্রাম বাংলা দেখা যায়, তা যেন আর কোথাও পৃথিবীতে আর কোথাও যেন লেখক খুঁজে পায়নি, পেয়েছে এই বাংলার বুকে, গ্রাম বাংলার বুকে। তাই লেখক বলেছেন পৃথিবীর কোনো প্রান্তে বা কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ লেখক কোথাও খুঁজে পায়নি, পেয়েছে কেবলমাত্র এই প্রকৃতির বাংলায়। তাই লেখক বাংলাকে বড্ড ভালোবাসেন, তাই তিনি এই বাংলাকে ভালোবেসে জীবনানন্দ দাশ অসংখ্য কবিতা লিখেছেন, যার মধ্যে একটি কবিতা হচ্ছে আকাশের 7টি তারা, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত। তারপর কি বলছে, কিশোরী চাল ধোয়া ভিজি হাত। অর্থাৎ কিশোরী মেয়েটি চাল ধোয়া ভিজি হাত, তার যেন শীত হাতখানা। অর্থাৎ কি শীত, তার হাতটা ভিজে চাল ধুয়ে এসেছে কিশোরী মেয়েটি, তাই হাতটা কি এখনও ঠান্ডা রয়ে গেছে। কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা এক ধরনের নরম প্রকৃতির ঘাস। কিশোর ছেলেটা যেন সারা বিকেল বেলা খেলা করে এসেছে, সন্ধ্যা নেমে এসেছে, সে ঘরে চলে এসেছে। তাই জন্য সে ঘায়ের মধ্যে সে মারিয়ে এসেছে কি মুথা ঘাস, অর্থাৎ সারা মাঠে খেলা করে ধুলো মাখা পায় সে ঘরে ফিরেছে। তাই বলছে কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটের ফলে। অর্থাৎ বট গাছের ফল দেখবে লাল লাল হয়, তাই বলছে লাল বটের ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। সেই লাল বটের ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে বাংলার প্রাণ যদি বলে কোথায় কোথায় বাংলার প্রাণ লেখক উপলব্ধি করেছেন, নরম ধানের গন্ধে, কলমির ঘ্রাণে, হাঁসের পালকে, এছাড়া কি পুকুরের জল, চাঁদা সরপুটি, চাল ধোয়া ভিজে হাত, এবং কিশোরের মারিয়ে যাওয়া মুথা ঘাস, লাল বটের ফল ইত্যাদির মধ্যে লেখক বাংলার প্রকৃত প্রাণকে খুঁজে পেয়েছেন। তাহলে বাংলার যে সতেজ সজীবতা একটা প্রাণ, তাকে খুঁজে পেয়েছে কোথায়, পেয়েছে বাংলার এই সজীবতার প্রাণটা খুঁজে পেয়েছে এই প্রভৃতি বস্তুর মধ্যে। তাই বলছে আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। অর্থাৎ লেখক টের পান আকাশের 7টি তারা যখন ফুটে উঠেছে, কার মধ্য দিয়ে, এই বাংলার প্রকৃতির দৃশ্যপটের মধ্য দিয়ে। তাই বলছে, তাহলে লেখক এই জীবনানন্দ দাশ আকাশের 7টি তারা কবিতায় প্রধানত কি উল্লেখ করেছেন, কবিতাটি আমি পড়ালাম, এবার কিছুটা বিষয় বুঝে নাও। বলছে লেখক কি উল্লেখ করেছেন, বাংলার বুকে এক সুন্দর মনোরম সন্ধ্যাকে উল্লেখ করেছেন। অর্থাৎ সন্ধ্যার সময় আমরা কী দেখি, আস্তে আস্তে পশ্চিম আকাশে কি নেমে আসে, সূর্য অস্ত যায়, এবং তার লাল আভাটু শেষ আভা, লাল রঙের সে আভাটা আস্তে আস্তে যেন নিচের দিকে হারিয়ে যায়। আমাদের পুকুর প্রান্তে বা সমুদ্র প্রান্তে বা নদীর প্রান্তে যদি আমরা দাঁড়াই, মনে হবে যেন পুকুরের মধ্যে সূর্যের শেষ আভাটা মিলিয়ে যাচ্ছে। যাই লেখক তাকে মৃত মনিয়ার সাথে উল্লেখ করেছেন।
এছাড়াও লেখক বাংলার মনোরম দৃশ্যপটকে কীভাবে উল্লেখ করেছেন, নরম ধানের গন্ধে, হিজলে কাঠলে এবং রূপসী বাংলার চুলের বিন্যাসে, চাঁদা সরপুটিদের সাথে প্রভৃতি বাংলার অপরূপ সৌন্দর্য দৃশ্যপটকে লেখক উল্লেখ করেছেন। এবং কিশোরীর চাল দেওয়া হাত, কিশোরের মুথাঘাস মারিয়ে আসা প্রভৃতিকেই সাথে বাংলার অপরূপ সৌন্দর্যকে লেখক উল্লেখ করেছেন। দেখো, কবিতাটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন লেখক জীবনানন্দ দাশ। তোমরা বিষয়টা বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে। এই ধরনের অসংখ্য কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প তোমরা সবার আগে দেখতে পারবে। আজ যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই জায়গাটা আবার বুঝিয়ে দেবো। চলো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এছাড়া যদি কারো কোনো গল্পের সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তাদের পার্সোনালি সেই গল্পটা আজ জন্য আবার ভিডিও করব। হ্যাঁ, তোমরা চলো সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইবার করে রেখো।